আসসালামু আলাইকুম। আ যাই হোক দুঃখিত আমাদের একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের একটু সমস্যা হয়ে গেছে। আমরা আবার ১ম থেকে শুরু করব। হ্যাঁ? আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে ৫ম অধ্যায়। আর ৫ম অধ্যায় একদম এটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাস। আমরা ৫ম অধ্যায়ের একদম ১ম অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। আমরা হচ্ছে আমাদের এই অধ্যায়ের একদম ফার্স্ট থেকে পড়বো। আপনারা যারা ক্লাসে জয়েন হয়েছেন একদম ১ম থেকে লাস্ট পর্যন্ত থাকবেন এবং আজকে যদি ক্লাসটা থাকে তাহলে আমরা হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট একদম আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখেন আমাদের সবার ফার্স্ট হচ্ছে প্রোগ্রাম। এখন প্রোগ্রাম কাকে বলে? প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে। ভাইয়া প্রোগ্রাম কাকে বলে? কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে। এখন এই প্রোগ্রামের অংশ হচ্ছে ৩ টা। তাহলে আমরা বলেন তো প্রোগ্রাম কাকে বলে? প্রোগ্রাম কাকে বলে? কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে। এই প্রোগ্রামের অংশ হচ্ছে ৩ টা। কয়টা? ৩ টা। কি, কি? অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। প্রোগ্রামের অংশ কয়টা? ৩ টা। অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্ট। আমরা আজকের ক্লাসে কি, কি পড়বো? অ্যালগরিদম আর ফ্লোচার্ট। অ্যালগরিদম, ফ্লোচার্টটা যদি আমরা ভালো করে পারি তাহলে আমরা সি প্রোগ্রাম করতে পারবো। অর্থাৎ অ্যালগরিদম, ফ্লোচার্ট যদি আপনার ভালো করে শিখা হয়ে যায় তাহলে আপনার সি প্রোগ্রাম আপনার কাছে কিছুই না। তাহলে আপনি বলেন যে আপনার প্রোগ্রাম কাকে বলে? প্রোগ্রাম কাকে বলে? কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে। এই প্রোগ্রামের অংশ হচ্ছে ৩ টা। কয়টা? ৩ টা। কি, কি? অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্ট। ওকে। দেখেন, আজকের ক্লাসে আমরা শিখবো অ্যালগরিদম। এখন দেখো অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদম জিনিসটা কি? এখন অ্যালগরিদম হচ্ছে কোনো সমস্যা বা কোনো প্রোগ্রাম ধাপে, ধাপে শেষ করা। কিভাবে শেষ করা? ধাপে, ধাপে। অর্থাৎ কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক ধাপের সমষ্টিকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদম কাকে বলে? কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক ধাপের সমষ্টিকে অ্যালগরিদম বলে। আমি একটু সহজভাবে সোজাভাবে আমি যদি বলি, আমি একটু বুঝাই জিনিসটা কিভাবে। আমাদের এই অ্যালগরিদমের নির্দিষ্ট কয়েকটা ধাপ আছে যেটা সবসময় রিপিটেড হয় অর্থাৎ সবসময় সেম থাকে। অর্থাৎ এক অ্যালগরিদমের ১ম ধাপ আজীবন সবসময় শুরু করি। আমরা যে কোনো প্রোগ্রাম করতে যাই সর্বপ্রথম ধাপটা কি হবে? শুরু করি। তাহলে বলেন সবার লাস্টের ধাপটা কি? শেষ করি। তাহলে আজীবন সবসময় সবাই খাতা বের করেন। সবাই খাতা বের করেন। হ্যাঁ? আজীবন সবসময় ধাপ ১, ধাপ ১ ধাপ ১ হচ্ছে শুরু করি। ধাপ ১ কি? শুরু করি। দেখেন আমি আপনাকে কি বলছি? আমরা যেকোনো কিছুরই অ্যালগরিদম করি। আজীবন সবসময় সবটার ১ম ধাপটা কি হবে? শুরু করি। আর সবার লাস্টের ধাপটা কি? এখন লাস্টের ধাপ কত নাম্বার ধাপ হবে আমি জানি না। এটার জন্য ০, ০ লিখলাম। সবার লাস্টের ধাপটা হবে শেষ করি। তাহলে আমি ২ টা ধাপ শিখে ফেলছি। আমার ২ টা ধাপ শিখা শেষ। আমি যেকোনো প্রোগ্রামই করি আমি পারবো ২ টা ধাপ। কি, কি বলেন? ১ নাম্বার ধাপ হচ্ছে শুরু করি। আর সবার লাস্টের ধাপটা কি? শেষ করি। আচ্ছা, আমি যে আপনাদেরকে কথাবার্তা বলতেছি, একটু কথা বোঝা যায় কিনা স্পষ্ট বলেন তো? আপনারা কি কথা স্পষ্ট বুঝতে পারেন কিনা? কথা স্পষ্ট বোঝা যায়? ওকে। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে। ওকে। আচ্ছা, এখন তাহলে দেখি আমাদের অ্যালগরিদম। তাহলে বলেন, আমি হচ্ছে আমরা আমি একটা কথা বলি, আমরা যারা ক্লাস করতেছি, আমি আপনাদের একটা কথা বলে দেই। শুনেন, আমি পড়ানোর শেষে একটা টপিক যখন আমার পড়ানো শেষ হবে, যেমন এখন আমি যে টপিকটা পড়তেছি এটার নাম দিলাম আমি কেস 1। এটার নাম দিছি আমি কেস 1। এটার নাম দিছি আমি কেস 1। এখন অ্যালগরিদমটা আমি আপনাকে বুঝাবো। যখন বুঝানো শেষ হয়ে যাবে, তখন আমি আপনারা বলবো যে কেস 1 কমপ্লিট কিনা। তখন আপনি কমেন্ট করবেন যে হ্যাঁ, কেস 1 ডান। ঠিক আছে? তাহলে আমি অ্যালগরিদমটা বুঝাচ্ছি। যখন আপনার অ্যালগরিদমটা বুঝা হয়ে যাবে, তখন আমি বলব যে কেস 1 ডান কিনা। আপনারা সবাই কমেন্ট করবেন যে জি, কেস 1 ডান। ওকে, ফাইন। এখন দেখো অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদমটা কাকে বলে? কোন নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক ধাপের সমষ্টিকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদমে সবার ১ম ধাপ সবসময় কি? শুরু করি। সবার লাস্টের ধাপটা কি? শেষ করি। অ্যালগরিদমে সবার ১ম ধাপটা কি? শুরু করি। সবার লাস্টের ধাপ কি? শেষ করি। সেকেন্ড ধাপ, ধাপ 2।
যে কোনো আমরা মানে যে কোনো অ্যালগরিদম করতে যাই, সেকেন্ড ধাপটা সবসময় হবে ইনপুট। সেকেন্ড ধাপটা কি হবে? ইনপুট। সেকেন্ড ধাপটা কি? ইনপুট। সেকেন্ড ধাপ হচ্ছে ইনপুট। মোটামুটি সকল প্রোগ্রামে সেকেন্ড ধাপটা কি? ইনপুট। সবার লাস্টের আগের ধাপ আমি জানি না কি কত নাম্বার ধাপ হবে। যদি সেকেন্ড ধাপটা ইনপুট হয় তাহলে লাস্ট আগেরটা কি হবে বলো? হ্যাঁ, আউটপুট। কি হবে? আউটপুট। আউটপুট অর্থাৎ ফলাফল। আর মাঝখানের যে কাজগুলো হবে এটাকে বলা হয় প্রসেসিং। মাঝখানের কাজগুলোকে কি বলা হয়? প্রসেসিং। তাহলে বলেন তো যে আমাদের যে কোনো অ্যালগরিদমে সবার ফার্স্টের ধাপটা কি? শুরু করি। সবার লাস্টের ধাপ শেষ করি। সেকেন্ড ধাপ ইনপুট। সবার লাস্টের আগেরটা আউটপুট। আর মাঝখানে যে কাজগুলো হয় সেটাকে আমরা কি বলি? প্রসেসিং। তাহলে দেখেন, হ্যাঁ, আমরা যদি এই যে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক ধাপের সমষ্টিকে কি বলতেছি আমরা? অ্যালগরিদম। ধাপ ১ শুরু করি। সবার লাস্টের ধাপ কি? শেষ। সেকেন্ড ধাপ ইনপুট। সবার লাস্টের আগেরটা কি? আউটপুট। আর মাঝখানে যে কাজগুলো আছে এটাকে আমরা বলি প্রসেসিং। আমি তোমাকে যদি একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বুঝাই দেই তাহলে আমাদের অ্যালগরিদমটা শেষ। আমি যদি বলি নামাজ পড়বো, নামাজের কথা বলি। দেখেন নামাজ পড়তে গেলে সবার ফার্স্ট আপনাকে কি করতে হবে? ওযু করতে হবে। এখন যদি আপনি আগে নামাজ পইড়া আইসা পরে যদি ওযু করেন তাহলে কি নামাজ হবে? না। সিরিয়াল ব্রেক করা যাবে না। অর্থাৎ আগে ওযু করতে হবে। এরপর আপনি নামাজ পড়লেন। নামাজের মধ্যে আমরা কি সবাই আল্লাহু আকবার করে কি শুরু করি। সবার লাস্টে কি সালাম ফিরাইয়া শেষ করি। এখন আপনি আগে সালাম ফিরাইলেন, পরে আপনি নিয়ত করলেন হবে? তার মানে সিরিয়াল ব্রেক হয়ে যাচ্ছে, হবে না। ঠিক তেমনি ভাবে এটাও সেম। অর্থাৎ কাজগুলো সিরিয়াল বাই হবে যে এইটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। তাহলে আমরা অ্যালগরিদমের সবার ১ম ধাপটা কি? বলেন তো? সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। সবার ১ম ধাপটা কি? শুরু করি। সবার লাস্টের ধাপ শেষ করি। সেকেন্ড ধাপ ইনপুট। লাস্টের আগেরটা আউটপুট। আর মাঝখানের যে কাজগুলো হয় সেটাকে কি বলতেছি? প্রসেসিং। সেটাকে কি বলতেছি? প্রসেসিং। তাহলে আমরা ক্লাসটা ১ম থেকে রিপিট করি। প্রোগ্রাম কাকে বলে? কোন নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রোগ্রামের অংশ কয়টা? ৩ টা। কি, কি? অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। অ্যালগরিদম কাকে বলে? কোন নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য, হ্যাঁ, ধাপে, ধাপে সমাধান করা। অর্থাৎ একাধিক ধাপের সমষ্টিকে কি বলে? অ্যালগরিদম বলে। অ্যালগরিদমের সবার ১ম ধাপ শুরু করি, লাস্টের ধাপ শেষ করি। সেকেন্ড ধাপ ইনপুট, লাস্ট আগেরটা আউটপুট। আর মাঝখানের কাজগুলোকে কি বলে? প্রসেসিং। যদি এটুকু বুঝে থাকি, যদি এটুকু বুঝে থাকি তাহলে সবাই কমেন্ট করেন কেস 1 ডান। এটুকু বুঝে থাকলে লেখেন কেস 1 ডান। লেখো কেস 1 ডান। এইটুকু বুঝে থাকলে লেখেন কেস 1 ডান। এইটুকু বুঝে থাকলে লেখেন কেস 1 ডান। এইটুকু বুঝে থাকলে লেখেন কেস 1 ডান। কেস 1 ডান। বুঝলাম না রে ভাই। কি লাইভ কি চলতেছে নাকি আবার গেছে গা? কেন আসে না কেন তাহলে আমার এখানে? আমি দেখতে পাইতেছি না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অনেকে কমেন্ট করছে কেস 1 ডান। গুড। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা ফ্লোচার্টে চলে যাব। ওকে। এখন আমরা ফ্লোচার্টে চলে যাই। দেখো, ফ্লোচার্ট। ফ্লোচার্ট কাকে বলে? কোন নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক চিহ্ন ও প্রতীকের সমষ্টিকে ফ্লোচার্ট বলে। দেখো, অ্যালগরিদম হচ্ছে ধাপের সমষ্টি। আর ফ্লোচার্ট হচ্ছে চিহ্নের সমষ্টি। অর্থাৎ চিহ্ন ও প্রতীক। অর্থাৎ প্রতীকের সমষ্টি। যদি আমরা একটা প্রতীকের সাহায্যে আমরা অ্যালগরিদমের মধ্যে যে ধাপগুলা লিখবো সেটাকে চিহ্নের মাধ্যমে আমরা বুঝাই দিব। প্রতীকের সাহায্যে আমরা বুঝাই দিব। সেটাই হচ্ছে কি? ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্ট কাকে বলে? ফ্লোচার্ট কাকে বলে? কোন নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক চিহ্ন ও প্রতীকের সমষ্টিকে ফ্লোচার্ট বলে। সবাই লিখে ফেলি। সবাই লিখেন, লিখেন। এখানে লিখা নাই। আমরা লিখে ফেলি। দেখো, কোন নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক চিহ্ন ও প্রতীকের সমষ্টিকে ফ্লোচার্ট বলে। কোন নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য 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 একাধিক চিহ্ন ও প্রতীকের সমষ্টিকে ফ্লোচার্ট বলে। কোন নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য একাধিক চিহ্ন ও প্রতীকের সমষ্টিকে ফ্লোচার্ট বলে।
কোন নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক একাধিক চিহ্ন ও প্রতীকের সমষ্টিকে ফ্লোচার্ট বলে। চিহ্ন ও প্রতীকের সমষ্টিকে ফ্লোচার্ট বলে। প্রতীকের সমষ্টিকে ফ্লোচার্ট বলে। সমষ্টিকে ফ্লোচার্ট বলে। তাহলে বলেন, এখন বলেন অ্যালগরিদম হচ্ছে কি একাধিক ধাপের সমষ্টি, আর ফ্লোচার্টটা কি একাধিক চিহ্ন ও প্রতীকের সমষ্টি। ভাইয়া বলো যে ফ্লোচার্ট কাকে বলে? কোন নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক চিহ্ন ও প্রতীকের সমষ্টিকে কি বলে? ফ্লোচার্ট বলে। এখন আমাদের কি কি চিহ্ন কি কি প্রতীক আছে এটা আমরা পড়বো। কি কি চিহ্ন কি কি প্রতীক আছে এটা আমরা শিখবো। দেখো এখানে আমাদের প্রথমে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা অলরেডি পেয়ে ফেলছি। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে উপবৃত্ত। এটা যদি আমরা ভালোভাবে বলি তাহলে উপবৃত্ত, আর যদি মজা করে বলি এটাকে অনেক কিছু বলা যায়। আমরা ডিম বলতে পারি, গুলালো বলতে পারি, আপনি যেটা দিয়ে মনে রাখেন। হ্যাঁ, তাহলে আমাদের এই যে বৃত্তের মতো আছে যে উপবৃত্ত, এটার কাজ হচ্ছে স্টার্ট ইন, শুরু এবং শেষ। শুরু অথবা শেষ। এই যে আমি যে আপনারে পড়াইলাম কিছুক্ষণ আগে, যে অ্যালগরিদমে সবার প্রথম ধাপ হচ্ছে শুরু করি, আর সবার লাস্টের ধাপটা কি? শেষ করি। এই যে শুরু এবং শেষ, এই শুরু এবং শেষ বোঝানোর জন্য যে চিহ্ন, সেটা হচ্ছে উপবৃত্ত। তাহলে বলেন উপবৃত্তের কাজ কি? স্টার্ট ইন, শুরু এবং শেষ। আমি যদি অন্যভাবে বলি, শুরু বোঝানোর জন্য কোন চিত্র ব্যবহার করা হয়? উপবৃত্ত। শেষ বোঝানোর জন্য কোন চিত্র ব্যবহার করা হয়? উপবৃত্ত। বুঝছি নাই বুঝিনি? অর্থাৎ কোন সমস্যা আমাদের যদি শুরু এবং শেষ বলি তাহলে কোন চিহ্ন হবে? উপবৃত্ত। এরপর আসেন ইনপুট আউটপুট। দেখো আমি একটা চিহ্ন আঁকাইতেছি, এই এই যে একটা চিত্র। বলো তো এই চিত্রটা কি বলেন তো? এই চিত্রটা কি? এটা কি? হ্যাঁ, একটু অনেক বাঁকা হয়ে গেছে, বলো এটা কি? এটা হচ্ছে কি বলবে, বলতে পারেন? হ্যাঁ, বলেন তো দেখি। আচ্ছা, এটা হচ্ছে সামন্তরিক। এটা কি? সামন্তরিক। যদি সামন্তরিক বোঝায়, এবং সামন্তরিকের কাজটা কি? সামন্তরিকের কাজ হচ্ছে ইনপুট আউটপুট, অর্থাৎ মান নেওয়া এবং ফলাফল প্রকাশ করার জন্য মানে প্রতীকটা, সেটা হচ্ছে কি? সামন্তরিক। অর্থাৎ সামন্তরিকের কাজটা কি? ইনপুট আউটপুট। অর্থাৎ যদি আমাদের উপবৃত্তের কথা বলি, এটার কাজ কি? শুরু শেষ। শুরু শেষ বোঝানোর জন্য কোন চিত্র? স্টার্ট ইন্ড। এটা বোঝানোর জন্য কোন চিত্র? উপবৃত্ত। ইনপুট আউটপুটের জন্য কোন চিত্র? সামান্তরিক। যদি বলি সামান্তরিকের কাজ কি? ইনপুট আউটপুট। সামান্তরিকের কাজ কি? ইনপুট আউটপুট। এরপরে দেখো, এরপর হচ্ছে আয়ত। এরপরে কি আছে? আয়ত। এই যে আয়ত, এই আয়তের কাজটা কি? আয়তের কাজ হচ্ছে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। অর্থাৎ প্রসেসিং বা প্রক্রিয়াকরণের জন্য কোন চিহ্ন বলেন? প্রসেসিং বা প্রক্রিয়াকরণের চিহ্ন হচ্ছে আয়ত। তাহলে বলো শুরু শেষ বোঝানোর জন্য কোন চিত্র? উপবৃত্ত। যদি বলি ইনপুট আউটপুট, এটার জন্য কোন চিত্র? সামন্তরিক। এরপর যদি বলি প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, এটার জন্য কোন চিত্র? সেটা হচ্ছে কি? আয়ত। এটা কি? আয়ত। দেখো আমরা এই যে দেখো, তাহলে দেখো যে উপবৃত্ত, এটা কাজ কি? শুরু এবং শেষ। এই যে আমাদের সামন্তরিক, এটা কাজ কি? ইনপুট আউটপুট। অর্থাৎ কোন প্রোগ্রামের মান নেওয়া আর ফলাফল প্রকাশ করা, এটার জন্য কোন চিত্র? সামন্তরিক। এরপরে আসো এই যে প্রসেসিং, অর্থাৎ আয়তের কাজটা কি? প্রসেসিং। আয়তের কাজটা কি? প্রসেসিং। আচ্ছা, এরপরে দেখো আমাদের আরো কয়েকটা চিত্র আছে, যেমন হ্যাঁ, আরো কয়েকটা চিত্র আছে। এখন আমরা যদি বলি, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। হ্যাঁ, এরপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ। কি? সিদ্ধান্ত গ্রহণ। এখন সিদ্ধান্ত গ্রহণ জিনিসটা কি? সিদ্ধান্ত গ্রহণটা হচ্ছে ইয়েস আর নো। যে সকল প্রশ্নের উত্তর ইয়েস নো দ্বারা করা যায়, অর্থাৎ আমাদের একটা প্রশ্ন করলাম, এটা আনসার দুইটা হবে, হয় ইয়েস অথবা নো। অর্থাৎ কন্ডিশন, যদি শর্ত দেওয়া থাকে বা কোনো সিদ্ধান্ত নিতে বলে, তাহলে যে চিত্র সেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড বা আমরা এটাকে রম্বস বলি। কি বলি? রম্বস। রম্বসটা উল্টা। আচ্ছা, এই যে রম্বস, এটার কাজ হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং। আচ্ছা, ডিসিশন মেকিং মানে কি? ডিসিশন মেকিং মানে কি? হ্যাঁ, ডিসিশন মেকিং মানে হচ্ছে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ।
সিদ্ধান্ত গ্রহণ জিনিসটা কি এটা এখন আমি আপনাকে বুঝাইতেছি। শুনেন, এটার আনসার অলওয়েজ দুইটা হবে, ইয়েস অথবা নো। আজীবন সবসময় এই যে এই চিত্র যেটা আছে, এই যে এখানে যে চিত্রটা আছে, অর্থাৎ রম্বস, বা আমরা যদি একটু ভালোভাবে মনে রাখতে চান, আপনি ডায়মন্ড মনে রাখতে পারেন যে ডায়মন্ড চিহ্ন। হ্যাঁ, এটার কাজই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা, অর্থাৎ এটার আনসার সবসময় দুইটা হবে, ইয়েস অথবা নো। এখন ইয়েস নো দ্বারা যে সকল প্রশ্নের উত্তর করা যায় সেটা এখানে আসবে, আর যেটা উত্তর করা যায় না সেটা আসবে না। যেমন আমি তোমার একটা গল্প বলি। যেমন একজনকে আমি যদি তোমার জিজ্ঞাসা করি, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার বাবার নাম কি, এখন তুমি উত্তর দিলা ইয়েস, কি হইলো? আমি তোমার জিজ্ঞাসা করলাম তোমার মায়ের নাম কি, তুমি বললাম নো, উত্তর কি হয়েছে? হয় নাই। কিন্তু আমি যদি তোমার বলি তুমি কি ঢাকা গিয়েছিলে, ইয়েস, কারণ উত্তর হয়েছে। নো মানে কি, যাই নাই। অথবা আমি বললাম যে এখানে একটা কন্ডিশন দিলাম 20 গ্রেটার দেন 15, এখন এইটা যে এই শর্তটা কি ইয়েস অথবা নো, মানে নাকি মানে না? হ্যাঁ, হয় ইয়েস হবে না নো হবে। ইয়েস হইলে এই শর্তটা মানে, নো হইলে এই শর্তটাকে মানে না। অর্থাৎ যে সকল কন্ডিশন আমাদের, এই যে ডায়মন্ড চিহ্ন এটার কাজ হচ্ছে কন্ডিশন। কন্ডিশন জিনিসটা কি, অর্থাৎ আমরা একটা শর্ত দিব, এটা আনসার হবে দুটো, ইয়েস অথবা নো। যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো। তাহলে আমাদের এই যে ডায়মন্ড চিহ্ন অথবা রম্বস চিহ্ন, এটার কাজ কি বলো, ডিসিশন মেকিং। আর এটার আনসার সবসময় কয়টা, দুইটা। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথম থেকে বলি। দেখেন, আমরা প্রথম থেকে বলি, আমি বলি যদি শুরু এবং শেষ বোঝায়, শুরু শেষ বোঝায় তাহলে কোন চিহ্ন, বৃত্ত। আচ্ছা, যদি ইনপুট আউটপুট বোঝায়, সামন্তরিক। মনোযোগ, ইনপুট আউটপুট হলে অর্থাৎ ফলাফল প্রকাশ অথবা মান নিবেন, ইনপুট নেবেন, তাহলে সামন্তরিক। প্রসেসিং, প্রক্রিয়াকরণ যদি হয়, অর্থাৎ আমরা যদি সূত্রের কাজ করি তখন সেটা কি হবে, আয়ত। আচ্ছা, আর যদি আমরা সিদ্ধান্ত গ্রহণের কথা বলি তাহলে সেটা কোন চিহ্ন হবে, ডায়মন্ড অথবা রম্বস। আচ্ছা, দেখো তাহলে এরপরে আসেন, দেখো এরপরে চিহ্নটা কি আছে, কানেক্টর। কি আছে, কানেক্টর। কানেক্টর জিনিসটা পড়ার আগে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে দিক নির্দেশক চিহ্ন। দিক নির্দেশক চিহ্নটা কি, এটাকে বলে দিক নির্দেশক চিহ্ন। যে নিচের দিকে যায় এই চিহ্ন, ডান দিকে যায় এই চিহ্ন, উপরের দিকে যায় এই চিহ্ন, বাম দিকে যায় এই চিহ্ন, অর্থাৎ এটাকে বলা হয় দিক নির্দেশক চিহ্ন। দিক নির্দেশক চিহ্ন। আর এই একাধিক দিক নির্দেশক চিহ্নকে যে কানেক্ট করে সেটা হচ্ছে এই বৃত্ত, এই যে ছোট বৃত্তটা। যদি ছোট বৃত্ত, আচ্ছা দেখেন অনেকে পেঁচ লাগাবেন, এই যে যদি এরকম ডিমের মতো হয় তাহলে শুরু শেষ। আর এই যে ছোট বৃত্ত, এটা হচ্ছে কানেক্টর। এই কানেক্টরের কাজ কি, একাধিক দিক নির্দেশক চিহ্নকে সে যুক্ত করে। কিভাবে, যেমন এদিক থেকে একটা চিহ্ন আসলো, এদিক থেকে একটা চিহ্ন আসলো, এই দুজনকে সে কানেক্ট করবে, এটা কি করবে, কানেক্টর। অথবা আমি এইভাবে একটা, এদিক থেকে আসলো একটা প্রোগ্রাম, এদিক থেকে একটা আসছে, এদিক থেকে, এই তিনজনকে কানেক্ট করবে, তাহলে সেটা কি হবে, কানেক্টর। কানেক্টর কি, সংযোগ চিহ্ন। আচ্ছা, এরপরেরটা আসো, এরপরে কি আছে, এরপরে আছে যে দিক নির্দেশক চিহ্ন, এটা বলে ফেলছি। এরপরে যে সিদ্ধান্ত গ্রহণ, এটাও বলা হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে আমরা একটু ক্লাসটা আবার, আমরা যে এখন ফ্লোচার্টটা বললাম, ফ্লোচার্ট কাকে বলে, কোন নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক চিহ্ন ও প্রতীকের সমষ্টিকে কি বলে, ফ্লোচার্ট বলে। ফ্লোচার্টের চিহ্নগুলো কি কি, যদি আমাদের উপবৃত্ত বা ডিমের মতো হয় তাহলে সেটা কাজ কি, শুরু শেষ। অর্থাৎ শুরু করার জন্য, শেষ করার জন্য কোন চিহ্ন, উপবৃত্ত। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমাদের ইনপুট বোঝায়, মানে মান নেই অথবা ফলাফল প্রকাশ করি, ইনপুট আউটপুটের জন্য কোন চিহ্ন, সামন্তরিক। এরপরে প্রক্রিয়াকরণ বোঝাইলে কোনটা, আয়ত। আর যদি দিক নির্দেশক, আমাদের যদি কানেক্টর বোঝায়, অর্থাৎ একাধিক দিক নির্দেশক চিহ্নকে যুক্ত করে, সেটা কি হবে, কানেক্টর। আর আর এটা তো দিক নির্দেশক চিহ্ন। আর সবার লাস্টের হচ্ছে কি, সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণটা কি, অর্থাৎ যদি কোনো কন্ডিশন বা শর্ত দেওয়া থাকে সেটা হবে কি, সিদ্ধান্ত গ্রহণ। যদি আমরা ফ্লোচার্টটা বুঝি তাহলে লেখেন কেস টু ডান। যদি ফ্লোচার্টটা বোঝা হয়ে যায় তাহলে লেখেন কেস টু ডান। সবাই একটু কমেন্ট করেন যে যদি আমরা ফ্লোচার্টটা এটা বুঝে থাকি তাহলে সবাই লেখেন কেস টু ডান। লেখেন কেস টু ডান, যদি আমরা এটা বুঝে থাকি সবাই লেখেন কেস টু ডান। গুড, কেস টু ডান। ওকে, ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝে ফেলছি। ওকে, ওকে।
আচ্ছা, তাহলে সবাই দেখো, তাহলে আমরা যদি এটা বুঝে থাকি তাহলে কি কেস টু ডান, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা প্রোগ্রাম করা শুরু করে দিই। ওকে ফাইন। ওকে, আমরা এখন আমাদের একটা প্রোগ্রাম করা শুরু করে দিব। আমরা এখন একটা কোশ্চেন সলভ করি, প্রোগ্রাম সলভ করি। আসেন, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আচ্ছা, আমি এটা পড়ার আগে জাস্ট আমরা যতটুকু পড়ছি এই পড়াটাকে একটু রিভাইজ করি। প্রোগ্রাম কাকে বলে? কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রোগ্রামের অংশ কয়টা? তিনটা: অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। অ্যালগরিদম কাকে বলে? কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য একাধিক ধাপের সমষ্টিকে কি বলে? অর্থাৎ একাধিক ধাপের সমষ্টি হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদমে সবার প্রথম ধাপটা কি? শুরু করি। সবার লাস্টের ধাপ শেষ করি। সেকেন্ড ধাপ ইনপুট, লাস্টের আগের ধাপ আউটপুট, আর মাঝখানের কাজগুলোকে কি বলে? প্রসেসিং। আচ্ছা, আর ফ্লোচার্ট যদি আমরা পড়ি, আমাদের কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একাধিক চিহ্ন ও প্রতীকের সমষ্টিকে কি বলে? ফ্লোচার্ট। এই ফ্লোচার্টের যদি বৃত্ত দ্বারা কি বোঝায়? শুরু এবং শেষ। এরপরে আমাদের সামান্তরিক দ্বারা কি বোঝায়? ইনপুট ও আউটপুট। অর্থাৎ ইনপুট আউটপুটের জন্য কোন চিহ্ন? সামান্তরিক। যদি প্রসেসিং হয় তাহলে কোন চিহ্ন? আয়ত। আর যদি সিদ্ধান্ত গ্রহণ বোঝায় তাহলে কি? ডায়মন্ড অথবা রম্বস। যেটাতে মনে রাখি। ওকে, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। আমি আপনাকে বলছি, আজীবন সবসময় যে কোনো প্রোগ্রাম শুরু করার জন্য সর্বপ্রথম ধাপটা কি? শুরু করি। তাহলে ধাপ ১ কি হবে? অ্যালগরিদমের সর্বপ্রথম ধাপটা কি? ধাপ ১ শুরু। দেখো, তাহলে সর্বপ্রথম ধাপটা কি? ধাপ ১ শুরু। তিনটি সংখ্যার যোগফল নির্ণয়। সর্বপ্রথম ধাপটা কি? ধাপ ১ শুরু। এখন সেকেন্ড ধাপ। সেকেন্ড ধাপে আমি সবসময় কি বলছি? ইনপুট। সেকেন্ড ধাপে সবসময় কি? ইনপুট। এখন কথা হচ্ছে তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করবেন। আমাদের আজীবন সবসময় আমরা যদি কোনো প্রোগ্রাম করি তাহলে আমাদের ইনপুট হিসাবে কি নেওয়া যাবে না? কোনো সংখ্যা নেওয়া যাবে না। সবসময় চলক নিতে হবে। কি নিতে হবে? চলক। তাহলে চলক কারা? ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত যা আছে এরা সবাই কি হচ্ছে? চলক। এরা সবাই কি? চলক। তাহলে বলেন ইনপুট হিসাবে ধাপ ১ এ শুরু, ধাপ ২ এ ইনপুট। এখন ইনপুট নিতে হবে। তাহলে ইনপুটের জন্য কোনো সময় কি নেওয়া যাবে না? সংখ্যা নেওয়া যাবে না। সবসময় কি নিতে হবে? চলক নিতে হবে। অর্থাৎ ধ্রুবক নেওয়া যাবে না। তাহলে এখন আমাদের ৩ টি সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে ৩ টি সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে ৩ টা সংখ্যা নেওয়া লাগবে নাকি লাগবে না? তাহলে ৩ টা সংখ্যা হিসেবে আমরা চলক হিসেবে কি নিতে পারি? এ, বি, সি। কি নিতে পারি বলো? এ, বি, সি। তাহলে ইনপুট হিসেবে এ, বি, সি এর মান নেই। ইনপুট হিসেবে এ, বি, সি নেই। অর্থাৎ কোন সময় সংখ্যা নেওয়া যাবে না। কি নিতে হবে? চলক। তাহলে ৩ টি সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে ৩ টা সংখ্যা আমরা কি নিব? চলক বলো? এ, বি, সি। কি নিব? এ, বি, সি। তাহলে ধাপ ২ ইনপুট হিসেবে এ, বি, সি এর মান গ্রহণ করি। ইনপুট হিসেবে কার মান গ্রহণ করি? এ, বি, সি এর মান গ্রহণ করি। এখন দেখো, আমরা প্রোগ্রাম শুরু করলাম, হ্যাঁ? ইনপুট হিসেবে এ, বি, সি এর মান নিছি। এখন এই ৩ টা সংখ্যাকে যোগ করতে পারবো নাকি পারবো না? হ্যাঁ, পারবো। আমাদের ৩ টি সংখ্যার যোগফল নির্ণয় করার আমাদের একটা সূত্র আছে। ৩ টি সংখ্যার যোগফল নির্ণয় করার আমাদের একটা সূত্র আছে। কি সূত্র? হ্যাঁ, সূত্র বলতে কি? এটা আমরা সবাই জানি। নরমালি পড়ে আসছি। যোগফল। যোগফল ইংলিশটা কি? সামেশন। যোগফল ইংলিশ হচ্ছে সামেশন। হ্যাঁ, আমরা সংক্ষেপে লিখতে পারি কি? সাম। কি লিখতে পারি? সাম। তাহলে সাম সমান সমান ৩ টি সংখ্যার যোগফল কি হবে? সাম সমান সমান কি? a প্লাস b প্লাস c। এটা হচ্ছে ৩ টি সংখ্যার যোগফল। এটাই ৩ এর সঙ্গে যোগফল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করে দেই। অনেকে এই জিনিসটা নিয়ে অনেক হেজিটেশন খায় বা অনেকে অনেক মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগে। আসলে আমরা যে এখানে ৩ এর সংখ্যা যোগফল বলেন, ৩ এর সংখ্যার গড় বলেন, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, এগুলো যে করব, এগুলো করার জন্য কি করতে হবে না? আমাদের কোনো অঙ্ক করা লাগবে না, ম্যাথ করা লাগবে না। জাস্ট এটা কিভাবে কাজটা হবে, জাস্ট এটাকে আপনি সিরিয়াল ওয়াইজ লিখবেন। এটাই, আর কিছু না। কোনো ম্যাথ করা লাগবে না। তার মানে এই যে ৩ টি সংখ্যার যোগফল, ৩ টি সংখ্যা যোগ করে দেখাইতে হবে? না। জাস্ট খালি আমরা এই সূত্রটা এখন লিখব। তাহলে কি ৩ টি সংখ্যার যোগফল সাম সমান সমান a প্লাস b প্লাস c এর মান কি? যোগ করি। তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে? সাম সমান সমান a প্লাস b প্লাস c ৩ টি সংখ্যা যোগ করি। ৩ টা সংখ্যা যোগ করা হইল নাকি হইল না? যোগ করা হয়ে গেছে। এখন যখন আপনার কাজ হয়ে যাবে অর্থাৎ প্রসেসিং হয়ে যাবে, আপনি ৩ টি সংখ্যার যোগফল নির্ণয়ে প্রোগ্রাম করতেছেন। ৩ টি সংখ্যার যোগফল বের করা হয়ে গেছে। তাহলে এখন আমাদেরকে ফলাফল ছাপাইতে হবে। ফলাফল অথবা প্রিন্ট করতে হবে। অর্থাৎ কার মানটা ফলাফল? এইখানে কিন্তু আমাদের কার মানটা ফলাফল বলো? এই সামের মানটা হচ্ছে ফলাফল। কার মান? সামের মান। a প্লাস b প্লাস c এটা ফলাফল না। অর্থাৎ এই ৩ টাকে যোগ করে একটা রেজাল্ট আসবে, ওটা কার মান? সামের মান। তাহলে সামের মানটা হচ্ছে ফলাফল। তাহলে এই ধাপ ৩ এর পরে ধাপ ৪। ধাপ ৩ এর পরে ধাপ কত? ৪। ৪ নাম্বার ধাপটা কি হবে? আমাদের ফলাফল। কার মান ফলাফল? সামের মান। অর্থাৎ সামের মান প্রদর্শন করি বা ফলাফল সামের মান ছাপাই। সামের মান প্রদর্শন করি বা সামের মান ছাপাই।
এখন আমাদের ফলাফল শেষ। ফলাফলের শেষে সবার প্রথম ধাপ হচ্ছে শুরু করি। বলেন সবার লাস্টের ধাপটা কি? সবার লাস্টের ধাপটা কি? বলো। সবার লাস্টের ধাপটা কি? শেষ করি। সবার লাস্টের ধাপটা কি? শেষ করি। শেষ। আমাদের তিনটি সংখ্যা যোগফল নির্ণয়ের এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। কি খুব কঠিন? হ্যাঁ? এখন আমাদের এটার পাশে আমরা এই যে অ্যালগরিদমটা যে করলাম, এটার এখন এই পাশে আমরা এটার ফ্লোচার্টটা আঁকাবো। দেখো ফ্লোচার্টটা যদি আমরা করতে যাই, আচ্ছা এখন বলেন অ্যালগরিদমটা পারছি কিনা? অ্যালগরিদমটা পারছি কিনা? এই সাউন্ড বলে ঠিকমতো আসতেছে না? দেখেন তো। কি এখন কি সাউন্ড ঠিক আছে ভাইয়া? ওকে, ওকে, ওকে। আচ্ছা দেখো তো তিনটি সংখ্যার যোগফলের অ্যালগরিদম এটুকু পারবো কি পারবো না? যদি এটুকু বুঝে থাকি তাহলে ডান লিখেন। যদি এটা বুঝে থাকেন তাহলে ডান লিখেন। যদি আমরা আমাদের অ্যালগরিদমটা হয়ে থাকে, বুঝে থাকি তাহলে ডান লিখো। ভাইয়ারা যদি এটুকু বুঝে থাকি তাহলে ডান লিখেন যে হ্যাঁ এই পর্যন্ত বুঝছি। ওকে, ওকে। এখন দেখো তাহলে এরপরে আমরা এটার ফ্লোচার্টটা করব। তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। দেখো তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। আমরা ফ্লোচার্টটা করব। দেখেন এখন আমি আপনাকে বলছিলাম যে শুরু করি। শুরু করার জন্য কোন চিহ্ন? বলো, আমি তোমাকে বলছি শুরু করার জন্য কোন চিহ্ন বলেন? শুরু করার জন্য চিহ্ন হচ্ছে কি বলেন? শুরু করার জন্য হচ্ছে কি উপবৃত্ত অথবা কি গোলালো অথবা কি ডিম, যেটাতে মনে রাখি। তাহলে এই যে ফ্লোচার্ট, এই যে স্টার্ট। এই দেখো না, শুরু করি স্টার্ট। কথা বুঝছি নাই, বুঝি নাই। হ্যাঁ, আর আমরা এই চিহ্নের ভিতরে লেখাগুলো যেগুলো আছে সব ইংরেজিতে লেখার চেষ্টা করব, কারণ ইংরেজিতে লেখা জিনিসটা হবে কি মানে আপনার জন্য সুবিধা হবে। এরকম সুবিধা হবে যে মানে বাংলা যদি আমরা চিহ্নের ভিতরে লিখতে যাই তাহলে অনেক জায়গা লাগবে, অর্থাৎ চিত্রগুলো অনেক বড় করে লেখা লাগবে। এর জন্য আমরা চিত্রের ভিতরে লেখাগুলো আমরা ইংরেজিতে লিখলেই সুবিধা হবে। খালি মেন কথাটা লিখলেই হবে। তাহলে ধাপ ১ হচ্ছে কি শুরু করি। এই শুরু করার চিহ্ন কোনটা? স্টার্ট, বৃত্ত। শেষ। এরপর আসেন ধাপ ২ এ ইনপুট। বলেন, আমি আপনাকে শিখাইছি ইনপুটের জন্য কোন চিহ্ন? সামান্তরিক। ইনপুটের জন্য কোন চিহ্ন? সামান্তরিক। তাহলে ইনপুট এ বি, ইনপুট এ বি সি। তাহলে আমাদের যে সামান্তরিকের মধ্যে নিয়ে নিলাম ইনপুট এ বি সি। হ্যাঁ, সামান্তরিক। এরপরে ধাপ ৩ এ কি লিখছি দেখো তো। ধাপ ৩ এ কি? সাম সমান সমান এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটে সংখ্যা যোগ করি। এই যে যোগ করলাম এটা কি প্রসেসিং না? এই যে তিনটা সংখ্যা যে আমরা যোগ করছি এটা কি প্রসেসিং নাকি প্রসেসিং না? প্রসেসিং। প্রসেসিং এর জন্য কোন চিহ্ন বলো? আমরা যে তিনটা সংখ্যা যোগ করলাম এটা তো প্রসেসিং। প্রসেসিং এর জন্য কোন চিহ্ন বলেন? প্রসেসিং এর জন্য হচ্ছে কি আয়ত। তাহলে এখন কোন চিহ্ন হবে? আয়ত। সাম সমান সমান এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ মেইন সূত্রটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে সাম সমান সমান কি এ প্লাস বি প্লাস সি। এর পরের ধাপ লাস্ট এ দেখেন ধাপ ৪। ধাপ ৪ এ কি আছে? সামের মান প্রদর্শন করি। সামের মান যে প্রদর্শন করি এটা হচ্ছে আসলে মূলত ফলাফল। সামের মানটা হচ্ছে কি ফলাফল। ফলাফল। এই ফলাফল আমরা সামের মান প্রদর্শন করি বা সামের মান ছাপাই। ছাপাই মানে কি প্রিন্ট করি। ছাপাই মানে কি প্রিন্ট করি। অর্থাৎ আমাদের এই সামের পরে আমাদের হচ্ছে ফলাফল প্রকাশ করতে হবে। ফলাফলের জন্য আবার কোন চিত্র? দেখেন ইনপুট নেওয়া আর আউটপুট নেওয়া দুইটার জন্য কিন্তু সেম চিত্র, সেটা হচ্ছে কি সামান্তরিক। তাহলে এরপর হচ্ছে ফলাফল। ফলাফলের জন্য সেম চিত্র, সেটা কি হবে বলেন তো? ফলাফলের জন্য সেম চিত্র, সেটা কি হবে? সামান্তরিক। সামান্তরিকের ভিতরে কি লিখবেন? প্রদর্শন করি মানে বা ফলাফল ছাপাই, অর্থাৎ প্রিন্ট। কি লিখবো? প্রিন্ট। কার মানটাকে প্রিন্ট করবেন? এখানে যার মানটা বের করবেন আপনি প্রসেসিং এ সেটা তার মানে আমরা প্রিন্ট করব। অর্থাৎ কার মান বের করছি? সামের মান। তাহলে এখানে কি প্রিন্ট সাম। প্রিন্ট সাম। তাহলে দেখো আমাদের পরের ধাপটা কি সামের মান প্রদর্শন করি। এর জন্য কোন চিহ্ন? সামান্তরিক। সামান্তরিক মধ্যে কি প্রিন্ট সাম। তাহলে বলেন সবার লাস্টের ধাপ আছে শেষ। শেষের জন্য কোন চিহ্ন? শুরু আর শেষ তো সেম চিহ্ন, সেটা কি উপবৃত্ত দাও। এই যে তিনটি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। বলেন তো তিনটি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট বুঝতে পারছেন কি পারি নাই? যদি বুঝে থাকেন তাহলে ডান লিখেন। লেখেন ডান লেখেন। লেখেন তিনটি সংখ্যা যোগফল আপনি লেখেন সাম ডান। এটা লেখেন সাম ডান। সাম ডান। সাম ডান। এটা লেখেন। যদি তিনটি সংখ্যা যোগফল বুঝেন তাহলে লেখেন সাম ডান। এটা লেখেন। তিনটি সংখ্যা যোগফল যদি এটা বুঝি তাহলে লেখো সাম ডান।
এই তিনের সংখ্যার যোগফল যদি আমরা বুঝি তাহলে লেখো সাম ডান। বুঝি না, কমেন্ট দেখতেই পাচ্ছি না। আসে না এমন কেন? হ্যাঁ, কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না। বলেন তো, আমাদের এটা বুঝতে পারছি কিনা, তাহলে লেখেন সাম ডান। এই আচ্ছা, ওকে ওকে, এটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে যাই আমরা। দেখো এরপরের যে প্রোগ্রামটা আছে, তিনটির সংখ্যা যোগফল শেষ। তিনটির সংখ্যা যোগফল শেষ, এরপরের যে প্রোগ্রামটা আছে দুইটি সংখ্যার বিয়োগফল। দেখো দুইটা সংখ্যার বিয়োগফল, দুইটি সংখ্যার বিয়োগফল হলে কি হবে? সেম আগের মতোই আমরা জানি আজীবন সব সময় সর্বপ্রথম ধাপটা কি শুরু করি, সর্বপ্রথম ধাপটা কি শুরু করি। তাহলে ধাপ এক, ধাপ একে কি শুরু। আমি বলছি না যে আমরা যে কোনো প্রোগ্রামিং করব, সর্বপ্রথম ধাপটা কি শুরু, সর্বপ্রথম ধাপটা কি শুরু, সবার লাস্টের ধাপটা কি শেষ। সেকেন্ড ধাপ হচ্ছে কি ইনপুট। তাহলে আমরা যদি দুইটা সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে চাই, তাহলে দুইটা সংখ্যা নেওয়া লাগবে নাকি লাগবে না? তাহলে দুইটা সংখ্যা নিতে হবে। দুইটা সংখ্যা নেওয়া লাগবে নাকি লাগবে না? দুইটা সংখ্যা নেওয়া লাগবে। তাহলে দুইটা সংখ্যা কি নিব আমরা? এ বি। দুইটা সংখ্যা কি নিতে পারি? এ বি। তাহলে ইনপুট হিসেবে কার মান নেই? এ বি এর মান নেই। ইনপুট হিসেবে কার মান নিব? এ এবং বি এর মানটা নিব। তাহলে এখন ইনপুট হিসেবে এ ও এবং বি এর মান গ্রহণ করি। ইনপুট হিসেবে এ এবং বি এর মান গ্রহণ করি। ইনপুট হিসেবে এবং বি এর মান গ্রহণ করি, অর্থাৎ ইনপুট এ বি। এরপরের ধাপ যেটা আছে সেটা হচ্ছে ধাপ 3 হচ্ছে, এখন আমরা দুইটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করব। এখন বিয়োগফল ইংলিশটা কি? বিয়োগফল ইংলিশ কি বলেন তো? বিয়োগফল ইংলিশ হচ্ছে গিয়া সাবট্রাকশন। বিয়োগফল ইংলিশটা কি? সাবট্রাকশন। তাহলে আমরা এটা না লিখে শুধু সংক্ষেপে কি লিখতে পারি? সাব। সংক্ষেপে শুধু কি লিখলে হয়? শুধু আপনি সংক্ষেপে এস ইউ বি লিখলে হয়। এস ইউ বি। দুটি সংখ্যার বিয়োগফল কি হবে? তাহলে কি হবে? এ মাইনাস বি। এ মাইনাস বি। তাহলে এস ইউ বি সাব সমান এ মাইনাস বি, অর্থাৎ দুইটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করি। দুইটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করি। দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করি। সাব সমান সমান এ মাইনাস বি নির্ণয় করি। এখন বলেন তো এখানে কার মানটা ফলাফল? আমরা কি বলছি যে আমরা যার মানটাকে বের করব তার মানটাই হচ্ছে কি ফলাফল। তার মানে এখানে এখন কার মানটা ফলাফল? এখানে সাবের মানটা ফলাফল। তাহলে ফলাফল সাবের মান প্রদর্শন করি, অথবা সাবের মান ছাপাই, যেটা লিখবেন একটা লিখলে হলো। তাহলে সাবের মান প্রদর্শন করি। আর সবার লাস্টের ধাপটা কি শেষ করি। সবার লাস্টের ধাপটা কি শেষ। সবার লাস্টের ধাপটা হচ্ছে শেষ। কি অবস্থা ভাইয়া? আচ্ছা, কি এই তো অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। এই পোলাপান, কি অবস্থা, তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে। হুম। তো কি বলে, এই যে তোমরা যাকে দেখতে পাচ্ছ, ওর নামও সুলাইমান, আমার নামও সুলাইমান, বুঝছো? যদি আমাকে সবাই ম্যাগনেট নামে চিনো, ম্যাগনেট ভাইয়া নামে। তো তোমার ভাইয়া হলো আমার ছোট ভাই। ঠিক আছে, আমরা একই হলে থাকছি অনেকদিন, একসাথে। একই সাথে অফলাইনে দীর্ঘদিন ধরে ক্লাস করছি। তোমার ভাইয়া 6 বছর ধরে আইসিটি পড়াচ্ছে অফলাইনে। তোমরা যারা ঢাকা শহরে মোহাম্মদপুর এরিয়ায়, তোমার ভাইয়া খুবই জনপ্রিয় একজন টিচার। ঠিক আছে। অনলাইনেও আমাদের সাথেও এর আগে ক্লাস নিছে, আগের ব্যাচে আর কি, তোমাদের ব্যাচে নেয় নাই। তো এখন থেকে তোমাদের ভাইয়া তোমাদের যে আইসিটির যে অংশটুকু বাকি আছে ভাইয়া দেখবে। ঠিক আছে। তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, তোমাদের যে অংশটুকু বাকি আছে, এই যে হুম। পঞ্চম অধ্যায়, যেটা তোমাদের হ্যাঁ, কাছে অনেক প্যারা লাগে, কঠিন লাগে, সবচেয়ে এ- ইজি। একদম সবচেয়ে কি একদম ওদেরকে কি একদম একদম ইজি করে খাওয়াই দিতে পারবা? একদম কি মানে শরবত শরবত একদম সর্বান্ত শরবত। যাই হোক, রোজার দিনে খাওয়ার কথা না বলি, পানি তবে পানি বলো। সেহরির কি বলে ইফতার শেষে তোমরা এই যে আইসিটি একদম শরবত মনে হবে। ঠিক আছে, এখন থেকে তোমরা শরবত খাবা, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, হ্যাঁ। এই যে আমি আ- দেখতেছি যে তোমরা অনেকে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, এটা ভালো।
ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, এটা ভালো। স্টুডেন্টের বাই নেম ধরে কমেন্ট করো, তাহলে দেখবা যে স্টুডেন্ট আরো হ্যাঁ, ঠিক আছে। না সেটাই কিন্তু সমস্যা হচ্ছে, একটু কেমন দেখতে হচ্ছে কমেন্টগুলা দেখা যায় না, মানে কি নাকি তোমার এখানে কি ফোন স্লো? ফোনই স্লো নাকি পেজই হইতেছে কম। হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে। ওইখানে ঠিক আছে, মনে হয় আমার নেট স্লো মনে হয়। নেট এই যে স্লো? খালি দেখেন ওইটা তোমার দিলে কি অন্য। ওয়াইফাই আছে? হ্যাঁ, ওয়াইফাই না? এই যে তারপরে অন্যটাতে চলে যায়। আগের ক্লাস বুঝি না। ওইখানে যাওয়ার পরে ওই ভিডিও ওইখানে যান, ক্লাসে যান, ওটাতে চলে যায়। ওকে, দেখতেছি। এই আচ্ছা ফোন দাও ইয়ে তো আরেকটা, এই ফোনটা দাও তো। দাও তো। আর তোমরা এই যে কি বলে, যারা ক্লাস করতেছো তোমরা কি এই যে যেহেতু এটা আমাদের, তোমরা জানো যে ফেসবুকে কিন্তু ১ হ্যাঁ মাসের মধ্যে ক্লাস রাখবে না। এ ক্লাসটা হলে সরায় ফেলবে। এজন্য সেটা আমাদের ওপেন ক্লাস আর সিক্রেট গ্রুপের ক্লাস একই ক্লাস। তো অনেকে সালাম দিয়েছো। তানজিলা মনির মুন্নি, আসসালামু আলাইকুম সালামান ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। কাউসার আহমেদ সালাম দিয়েছো, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। রেকর্ড ক্লাস নাই ভাইয়া? আছে ওয়েবসাইটে সব ক্লাস আছে, হ্যাঁ? তো এই যে তোমরা কি করতেছো, যারা ক্লাসটা দেখতেছো সবাই একটু কষ্ট করে, ঠিক আছে, সবাই সুন্দর করে কি করো বলো তো, একটু শেয়ার দিয়ে দাও। কি দিয়ে দাও? শেয়ার দিয়ে দাও। ওকে, সবাই ক্লাসগুলো শেয়ার দিয়ে দাও। যে ভাই কই যায় এখানে? ওকে, ওকে। আচ্ছা, দেখেন তো আমাদের এই যে দুইটি সংখ্যার বিয়োগফল যে আছে এটা সবাই বুঝছি কিনা, এটা যদি বুঝে থাকে তাহলে লেখেন ডান। এটা বুঝে থাকলে লেখেন SUB ডান, SUB ডান। একজন বলতেছে ভাইয়া কি বলে, প্রোগ্রামটা পুরোটা ইংরেজিতে করাতে পারলে ভালো আর কি, ইংরেজিতে আর করতে বলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের বাংলা শোনো। ইংরেজি সবই এই ফোন দিয়ে এই কমেন্ট করো। শুনেন, আপনাদের এটা হচ্ছে বাংলা ইংরেজিতে করলে ভালো হইতো। এখন ইংরেজিতে করব কিন্তু বাংলায় কেন লিখেছি, এখন কাহিনী আছে। এটা কাহিনী হচ্ছে, আপনি যখন কোশ্চেন সলভ করবেন, অর্থাৎ আপনার যখন এসএসসি পরীক্ষায় আপনার বোর্ড থেকে প্রশ্ন করবে, সবগুলা অ্যালগরিদমের প্রশ্ন, অর্থাৎ আপনার পরীক্ষায় না এরকম হুবহু এরকম আপনার অ্যালগরিদম দিয়ে দিবে। দেওয়ার পরে আপনাকে এটাকে বলবে এটার প্রচার করো অথবা সি প্রোগ্রাম করো, অর্থাৎ প্রশ্নে আপনাকে বাংলায় দিবে, মানে প্রশ্নটা করবে আপনাকে বাংলায়। তার মানে এখন যদি আপনি বাংলায় যে আপনি শিখে রাখেন, তাহলে এটার জন্য আপনার জন্য ভালো হবে। কারণ আমাদের পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নগুলো হয় পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামের, এই প্রশ্নগুলাই কোনগুলা হয় বলেন? বা এই যে অ্যালগরিদমের প্রশ্নগুলো বাংলায় হয়। এটার জন্য অনেকে আমরা কি ইংলিশে লিখি, ইংলিশে লিখলে যে হবে না তা না, কিন্তু আপনার সুবিধার জন্যই, কারণ পরীক্ষায় যেহেতু বাংলায় আসে এটার জন্য বাংলায় লেখা। এখন ইংরেজিতে যদি লিখি এটা আরো সহজ। শুধু আমরা দেখো ইংরেজিতে লিখলে জাস্ট এটা কি হবে, ইংলিশে লিখলে এই যে শুরুর যেটা, এই শুরুর জায়গায় শুধু আমরা কি লিখবো, স্টার্ট। শুরুর জায়গায় কি লিখবো, স্টার্ট। এই ইনপুট এ বি, তাহলে এখানে জাস্ট খালি কি লিখলে হবে, ইনপুট এ বি। এটা আরো সহজ। এরপরে এখানে শুধু সাব সমান এ মাইনাস বি এটা লিখলে হবে। আর এই যে ফলাফলের জায়গায় কি লিখবেন, প্রিন্ট, প্রিন্ট এই যে এসইউবি। অর্থাৎ আমরা ফ্লোচার্টে যেটা লিখি এইটা অ্যালগরিদম, ওইটাই আপনি ইংরেজি লিখলে হয়ে যাবে। আর শেষ কি, ইন্ট। আর আমরা যে ধাপ 1 ধাপ 2 আছে এটা কি হবে, স্টেপ 1 স্টেপ 2। এটা আরো সহজ, এটা আরো সহজ ইংরেজিতে যদি লিখেন। কথা বোঝা গেল? অর্থাৎ কিন্তু আপনার এভাবে কেন লেখা হচ্ছে, এটা লেখার কারণ হচ্ছে একটা, আমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেটা বাংলায় আসে। ডান। ওকে। আচ্ছা, আমরা যে এইটুকু পড়ছি, আমিও পারছি না কিছু করেছে। এই শুনেন, আমাদের এই যে দুইটি সংখ্যার বিয়োগফলের এটা কি সবার দান হয়েছে নাকি হয় নাই বলেন? এই পর্যন্ত সবাই বুঝতে পারছি নি পাই নাই? যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকি তাহলে আমরা এরপরে চলে যাই। দেখো, এরপরে এখন আমরা এটার ফ্লোচার্টটা করি। আমরা এটার ফ্লোচার্টটা করি। ওকে, দেখো আমাদের ধাপ 1 শুরু, শুরু করলাম। এখন এই যে শুরু করার জন্য চিহ্ন কোনটা, উপবৃত্ত। অথবা আমি তোমার কি বলছি, গোল আলু ডিম, তুমি যেটা দিয়ে মনে রাখো। হ্যাঁ, এই যে ধাপ 1 আমাদের কি আছে, স্টার্ট, শুরু। এই যে আমাদের উপবৃত্ত। আচ্ছা, এরপরে ধাপ 2 এ কি আছে, ইনপুট হিসেবে এ বি এর মান গ্রহণ করি। ধাপ 2 এ কি আছে, ইনপুট হিসেবে এ বি এর মান গ্রহণ করি। তাহলে ইনপুট এ বি, ইনপুট এ বি, তাহলে কি নিব, সামান্তরিক। কারণ আমরা জানি যে ইনপুট নেওয়ার জন্য কোন চিহ্ন, সামান্তরিক। ইনপুট নেওয়ার জন্য কোন চিত্র, সামান্তরিক। শেষ। তাহলে ধাপ 3 এ কি আছে, এটা কি প্রসেসিং। ধাপ 3 টা কি প্রসেসিং না, প্রক্রিয়াকরণ। অর্থাৎ আমরা বিয়োগ ফলের মানটা বের করছি। প্রসেসিং এর জন্য কোন চিত্র, আয়ত। প্রসেসিং এর জন্য কোন চিত্র, আয়ত। প্রসেসিং এর জন্য কোন চিত্র, আয়ত। শেষ। এরপরে আসেন ধাপ 4, সাব সাবের মান কি, সাবের মান প্রদর্শন করি। আচ্ছা, এখন আমরা যদি বিয়োগ ফলটা মানে আমাদের এখানে
এইখানে আমি কি বলছি, যার মানটা আমরা বের করব তার মানটাই কি ফলাফল, তার মানটাই কি ফলাফল। তাহলে আমরা কার মানটাকে প্রিন্ট করবেন, সাবের মানটা প্রিন্ট করবেন। আর আমাদের ইনপুট আর আউটপুটের চিহ্নটা কি সেম, সামান্তরিক। সবার লাস্টের ধাপটা কি আছে, শেষ, শেষের জন্য কোন চিত্র আবার সেম, সেম চিত্র ইন্ট, অর্থাৎ উপবৃত্ত। বুঝতে পারছেন এই পারি নাই? বলেন, দুটি সংখ্যার বিয়োগফল ডান নাকি ডান না? দুটি সংখ্যার বিয়োগফল, আজকে এরকম প্রোগ্রাম দেখবেন যে বাকি যতগুলো আছে সবগুলাই পারবেন, যতগুলো আছে সবগুলাই পারবেন। বলেন তো এই বৃত্ত এটা বুঝতে পারছি নাকি পারি নাই? দুটি সংখ্যার বিয়োগফল বুঝতে পারছি নাকি পারি নাই? এই লেখেন ডান ডান, লেখো যদি আমাদের বিয়োগফলটা শেষ হয়ে যায়, এটা লেখেন ডান লেখেন, তাহলে আমরা এর পরের প্রোগ্রামে চলে যাব। লেখো ডান, যদি এটা বুঝতে পারি ডান, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ওকে, কাসর আহমেদ লেখছেন ডান। আচ্ছা, আমরা এই পর্যন্ত বুঝতে পারছি নাকি পারি নাই বলেন তো? বুঝতে পারছি নাকি পারি নাই? আচ্ছা, তানজিলা মুন্নি, মুনির মুন্নি, হ্যাঁ ডান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা বলেন তো এটা এটুকু বুঝতে পারছি, দুটি সংখ্যার বিয়োগফল পারা যাবে? ওকে, জি এম নাজমুস সাকিব তামিম ডান। ওকে, ওকে, আমরা এর পরের প্রোগ্রামে চলে যাই। ওকে ডান। ওকে, সবাই লিখছে। ওকে ওকে ওকে, ভাই লেখাটা কি সাব নাকি সাম হবে শুনেন, সাব সাম বুঝাই দিচ্ছি। যদি আমরা দুইটি সংখ্যার যোগফলের কথা বলি বা তিনটি সংখ্যার যোগফল, যোগফল হলে সাম, যোগফল হলে কি সাম। আর যদি বিয়োগফল বলি তাহলে হচ্ছে কি সাব। অর্থাৎ সামেশন হচ্ছে যোগফল, সামেশন হচ্ছে কি যোগফল, আর সাবট্রাকশন এটা হচ্ছে কি বিয়োগফল। তাহলে সামেশনটা হচ্ছে কি যোগফল আর সাবট্রাকশন হচ্ছে কি বিয়োগফল। অর্থাৎ আমরা যদি যোগের কথা বলি তাহলে হচ্ছে এস ইউ এম সাম, আর এস ইউ বি সাব। তাহলে এখন যেহেতু আমরা বিয়োগফল করছি তাহলে এখানে এটা কি হবে, সাব হবে। কি হবে, সাব হবে। ঠিক আছে, গুড। জেএম নাজমুল সাকিব তামিম যাবে মানে দৌড়াবে ভাইয়া, দৌড়াবে ইনশাল্লাহ পারবো। ওকে গুড। আপনারা যদি ক্লাস শেষ পর্যন্ত থাকেন আর আপনারা যদি রেগুলার ক্লাসগুলো করেন, আপনি বলবেন পঞ্চম অধ্যায় সবচেয়ে সহজ। যেমন আমরা আজকে ক্লাসে আমি একটু প্রথম দিকে জাস্ট একটু রিপিট করি, দেখো কোন পর্যন্ত পড়ে আসলাম। সবার ফার্স্ট আপনাকে বলছি প্রোগ্রাম কাকে বলে, কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য একাধিক ধাপে একাধিক কমান্ডের সমষ্টিকে কি বলে, প্রোগ্রাম বলে। প্রোগ্রামের অংশ কয়টা, তিনটা, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। এখন আমরা আজকে কি শিখবো, আমরা এখন শিখবো হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্ট। অ্যালগরিদম ফ্লোচার্ট যখন শেখা শেষ হয়ে যাবে, এরপরে আমরা শিখবো হচ্ছে সি প্রোগ্রাম। অ্যালগরিদম ফ্লোচার্ট কি, অ্যালগরিদম হচ্ছে একাধিক ধাপের সমষ্টি, আর ফ্লোচার্ট কি চিহ্নের সমষ্টি। ধাপগুলা কিরকম, ধাপে সবার প্রথম ধাপ অ্যালগরিদমের যে কোনো প্রোগ্রামের সবার ফার্স্টের ধাপ হবে শুরু, সবার লাস্টের ধাপটা কি শেষ। সেকেন্ড ধাপ হচ্ছে কি ইনপুট, সবার লাস্টের আগের ধাপ আউটপুট, মাঝখানে গুলা প্রসেসিং। আর ফ্লোচার্টের যে চিহ্নগুলা, যদি আমরা এই যে ডিমের কথা বলি, ডিমের কাজ কি শুরু শেষ। আবার সামুদ্রিকের কাজ কি ইনপুট আউটপুট। আয়তের কাজ কি প্রসেসিং। এরপরে ডায়মন্ডের কাজ কি সিদ্ধান্ত গ্রহণ। ওইটা আনসার সবসময় দুইটা হবে। ডায়মন্ডের কাজ আজকে আমরা পাবো না, এরপরে ক্লাসে আমরা ডায়মন্ড অর্থাৎ শর্ত দিয়া যে পড়াগুলো আছে এরপরে ক্লাসে আমরা ওই শর্ত দেওয়া ওইটা ব্যবহার শিখবো। কথা বুঝতে পারছি? আমাদের তিনটি সংখ্যার যোগফল তিনটি সংখ্যার বিয়োগফল হয়ে গেছে। এখন আমরা যেটা শিখবো এরপরেরটাতে আসি। দেখো, তিনটি সংখ্যার গড়, তিনটি সংখ্যার গড়। তাহলে তিনটা সংখ্যার গড় নির্ণয় করবো। তিনটা সংখ্যার গড় নির্ণয় করতে গেলে সর্বপ্রথম ধাপটা কি শুরু করি, সর ফার্স্টের ধাপটা কি গড়, সর ফার্স্টের ধাপটা কি শুরু। ধাপ এক কি শুরু। আমরা জানি যে কোনো প্রোগ্রাম করতে গেলে সর্বপ্রথম ধাপ কি, ধাপ এক হচ্ছে শুরু। এরপরে ধাপ দুই, ধাপ দুই কি ইনপুট।
তিনটা সংখ্যা যদি আপনি গড় নির্ণয় করতে যান, তিনটা সংখ্যা নেওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। তাহলে ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করি। ইনপুট হিসেবে কার মান নিব? এ বি সি এর মান নেই, অর্থাৎ ইনপুট এ বি সি। এখন গড় নির্ণয়ের সূত্র কি? গড় কিভাবে বের করতে হয়? আমি যদি আপনাকে বলি যে দুইটি সংখ্যার গড়, তাহলে কি হবে? এ প্লাস বি, দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। অর্থাৎ যে কয়টা সংখ্যাকে আমরা গড় বলবো, ওই কয়টা, যদি আমরা বলি 5টা সংখ্যার গড়, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। যদি বলি 4টি সংখ্যার গড়, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি বলি 10টি সংখ্যার গড়, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 3টি সংখ্যার গড়, তাহলে 3টা সংখ্যা যদি আমরা এ বি সি নিলাম, তাহলে 3টা সংখ্যা যোগ করবেন, কি হবে? এ প্লাস বি প্লাস সি, পরে ভাগ করতে হবে কত দিয়া? 3 দিয়া। যদি বলে হয় যে 4টি সংখ্যার গড়, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এরপর এটাকে ভাগ করতে হবে কত দিয়া? 4 দিয়া। এখন এই যে গড়, গড় ইংলিশটা কি বলেন তো? এভারেজ। গড়ের ইংরেজি কি? এভারেজ। গড়ের ইংলিশ হচ্ছে এভারেজ। গড়ের ইংলিশ কি? এভারেজ। তাহলে সংক্ষেপে এটাকে আমরা কি লিখবো? সংক্ষেপে লিখবো আমরা এ বি জি। সংক্ষেপে কি লিখবো? এ বি জি। তাহলে তিনটা সংখ্যার গড়ের সূত্রটা কি হবে? এভারেজ এ বি জি সমান সমান তিনটা সংখ্যা যোগ করতে হবে। যোগ করে কত দিয়ে ভাগ করবেন? 3 দিয়ে ভাগ করবেন। তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত? সি। তিনটা সংখ্যাকে যোগ করবো, কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তিনটি সংখ্যার যোগফল আমরা যদি বলি, তাহলে তিনটা সংখ্যা যোগফল করে শেষ। আর তিনটা সংখ্যার গড় বললে যোগ করে কত ভাগ করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে। যদি 4টি সংখ্যার গড় বলি, তাহলে 4টা সংখ্যার যোগ করে কত ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে গড়, তিনটি সংখ্যার গড়। তাহলে এখন পরের ধাপটা কি হবে? এভারেজ সমান সমান a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3 সূত্র ব্যবহার করে এবিজি এর মান নির্ণয় করি। অর্থাৎ এবিজি এর মানটা আপনি বের করে ফেললেন, গড় বের করে ফেলছি। এখন আপনারা বলেন, গড় বের করা শেষ, প্রসেসিং শেষ, এর পরের ধাপটা কি হবে? এর পরের ধাপটা কি হবে? ধাপ 4, যেহেতু আমাদের এবিজি এর মান বের করে ফেলছি, তাহলে এখন এবিজি এর মান প্রিন্ট করব নাকি করব না? করব। অর্থাৎ এবিজি এর মান কি ফলাফল হিসেবে ছাপাবো। তাহলে এবিজি এর মান প্রদর্শন করি। ধাপ 4 এ কি? এবিজি এর মান প্রদর্শন করি, অথবা প্রিন্ট এবিজি বা এবিজি এর মান ছাপাই। সবার লাস্টের ধাপটা কি? শুরু করছি, সবার লাস্টের ধাপটা কি? শেষ করি। শেষ। আপনাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম। এটাকে আপনি এখন এই পাশে আপনি ফ্লোচার্টটা লিখেন তো দেখি। তারপরে আমি এটাকে আবার এখনই আপনাকে দেখাই দিব। এটার ফ্লোচার্টটা। দেখেন তো আপনি পারেন কিনা। এটার ফ্লোচার্টটা সবাই লিখেন। এটার অ্যালগরিদম যদি সবাই বুঝে থাকি, তাহলে ফ্লোচার্টটা একটু লিখেন তো সবাই। এটার ফ্লোচার্টটা সবাই একটু লিখি। মুনিরা নিশা বলছে সহজ জিনিস কঠিন করে ফেললেন। এটা কঠিন, কঠিন কি? কঠিন করে বলে ফেলছি? হ্যাঁ? কঠিন লাগতেছে? বাকিরা সবাই তো বলতেছে যে সহজই হইছে। আর ইংলিশে লেখলে ভালো হইতো, হ্যাঁ, ইংরেজিতে লেখলে ভালো হইতো। কিন্তু বাংলায় লেখার কারণ কি? বাংলায় লেখার কারণ হচ্ছে আপনাদের পরীক্ষায় আসবে বাংলায়। এটার জন্য বাংলায় লেখা। নইলে ইংরেজিতে লেখা হইতো। আর ইংরেজিতে লেখলে এটা আরো সহজ। অর্থাৎ জাস্ট খালি আমরা ফ্লোচার্টের মধ্যে যেটা লিখি, এটাই যদি এখানে লিখে দেই, তাহলে এটা আরো ইজি ইংলিশে লেখলে। কিন্তু বাংলা লেখা হচ্ছে একটা কারণে, কারণটা হচ্ছে আমরা পরীক্ষায় আসে বাংলা এটা। আর আপনারা যদি ইংলিশে চান, ইংলিশেও লেখাই দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, আপনারা ফ্লোচার্টটা কি করছি? দেখো, ফ্লোচার্টটা লিখে ফেলছেন। ওই যে অনেকে লিখে ফেলছে। তাহলে এখন আমরা দেখি ধাপ 1 কি? শুরু। যারা পড়ার তারা কিন্তু ঠিকই পড়তেছে। দেখছেন? অনেকেই কিন্তু কমেন্ট করছে যে লিখে ফেলছি ভাইয়া। তার মানে কি ওরা খাতার মধ্যে লিখতেছে। আপনি এখানে ফ্লোচার্টটা কোটা হইতেছে, আপনি ফ্লোচার্টটা খাতায় লিখে ফেলতেছেন। এখন আমি এই ফ্লোচার্টটা কিভাবে দেখাচ্ছি, আপনি মিলাই নেন। কথা বুঝতে পারছি? আপনি যদি এভাবে রেগুলার কন্টিনিউয়াস, জাস্ট আজকে ১ম ক্লাস। এরপরে এরপরে ক্লাসে আমরা হচ্ছে এর বাকি যে প্রোগ্রামগুলো আছে শিখবো। দেখেন আজকে কি শিখে ফেলছি। ৩টি সংখ্যার যোগফল শিখছি, ২টি সংখ্যার বিয়োগফল শিখছি। এখন ৩টি সংখ্যার গড়, এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আজকে ক্লাসে শেষ করে ফেলবো। আজকের ক্লাসে এই সবগুলো প্রোগ্রাম শেষ করে দেব। এরপরে ক্লাসে ৩ সংখ্যার থেকে বড় সংখ্যা, ছোট সংখ্যা, এরপরে ধারা আস্তে, আস্তে সবগুলো শিখবো। অর্থাৎ ক্লাস যদি আপনি মিস করেন, তাহলে আপনি কিন্তু কি করবেন? লস করবেন। আর আপনি খাতায় বসে সবসময় লিখবেন। না লিখলে কিন্তু আপনার লাভ নাই। আপনি যতই বুঝেন, যদি না লিখেন তাহলে হবে না। বিকজ আপনার পরীক্ষার হলে কিন্তু আপনি যে পারেন, আপনি যদি বুঝাইতে চান, আপনাকে খাতার মধ্যে লিখে বুঝাইতে হবে যে আপনি এটা পারেন। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো ধাপ ১ কি? শুরু। শুরু করার জন্য কোন চিত্র? হ্যাঁ? ডিম নাকি? ইনপুট হিসেবে এবিসি এর মান নেই। তাহলে কোন চিত্র? সামান্তরিক। এরপরে এবিসি এর মান, অর্থাৎ ঘরের মানটা ব্যবহার করি। এটা কি? প্রসেসিং। প্রসেসিং এর জন্য কোন চিত্র? আয়ত। তাহলে এখন কি হবে? আয়ত। এরপরে হচ্ছে
এবিজি এর মান প্রদর্শন করি, অর্থাৎ প্রিন্ট এবিজি, কার মান ফলাফল ছাপাই, কার মান ফলাফল ছাপাই, এবিজি এর মান ফলাফল ছাপাই। তাহলে ফলাফলের জন্য কোন চিত্র? সামান্তরিক। তাহলে আবার এই কোন চিত্র? সামান্তরিক। তো লাস্টের ধাপ শেষ করি, তাহলে কোন চিত্র? শেষ। বলেন এই পর্যন্ত বুঝতে পারছি নাকি পারি নাই? আচ্ছা, এবিজিটা আবার একটু ভালো করে বলবেন। আচ্ছা, এবিজিটা হচ্ছে, দেখো আমাদের তিনটা সংখ্যার ঘরের কথা বলছে, তিনটি সংখ্যার গড়। আমাদের যদি তিনটা সংখ্যার ঘর বলে, তাহলে তিনটা সংখ্যা কি আছে এখানে? এ বি জি। তাহলে এই তিনটা সংখ্যাকে যোগ করতে হবে। যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়া। তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত? সি। তাহলে এ বি জি কি সমান সমান কি হবে? এ বি জি সমান সমান কি হবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। যদি দুইটা সংখ্যার ঘর বলতো তাহলে কি হইতো? দুইটা সংখ্যার ঘর বললে এ বি জি সমান সমান কি? এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তিনটা সংখ্যার গড় বললে 3 দিয়ে ভাগ, দুইটা সংখ্যার গড় বললে 2 দিয়ে ভাগ, চারটা সংখ্যার গড় বললে 4 দিয়ে ভাগ। এটাই, আর কিছু না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এরপরে প্রোগ্রামে আমরা চলে যাই। আচ্ছা, বলেন তো গড়টা বুঝতে পারছি কিনা? যদি গড় বুঝে থাকে তাহলে সবাই লেখেন এ বি জি ডান। যদি গড় এটা বুঝে থাকেন তাহলে লেখেন এ বি জি ডান। গড় যদি বুঝে থাকি তাহলে লেখো এ বি জি ডান। গড় বুঝে থাকলে লেখো এ বি জি ডান। যদি গড়টাকে বুঝে থাকেন তাহলে লেখেন এ বি জি ডান। লেখো যদি গড়টাকে বুঝে থাকেন তাহলে লেখেন এবিজি ডান। যদি এবিজিটা বুঝে থাকেন তাহলে লেখেন লেখেন। যদি গড়টাকে বুঝে থাকেন তাহলে লেখেন এবিজি ডান। দেখো, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, এটা এখন আমরা শিখবো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। দেখি তো এবিজি ডান আমাদের গড়টা বুঝতে পারছি কিনা সবাই? ওকে। এখন আসো, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, যদি আপনি এই প্রোগ্রামগুলো করতে যান, যদি আপনি সূত্রগুলো জানেন তাহলে আপনার হয়ে যাবে, তাহলে আর কিছু লাগবে না। দেখো ধাপ একটা কি, শুরু করি। ধাপ এক শুরু। ধাপ দুই, ধাপ দুই কি? বৃত্তের ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফল করতে গেলে এটা সূত্রটা কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ক্ষেত্রফল ইংলিশটা কি বলেন তো? ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে এরিয়া। ক্ষেত্রফল ইংরেজিটা কি? এরিয়া। তাহলে ক্ষেত্রফল এরিয়া সমান সমান কি হবে? এই যে আমাদের বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়? পায়ের মানটাকে কি লেখা যায়? পায়ের মান হচ্ছে 3.1416। পায়ের মানটা কি? 3.1416। আর আর স্কোয়ারটা কি লেখা যায়? আর ইন্টু আর, আর ইন্টু আর। এই যে এখন একটু জিনিসের ঝামেলা লাগলো, হ্যাঁ? আমার এখানে দেওয়ার কথা গুণ চিহ্ন, আমি দিয়ে দিছি স্টার চিহ্ন। তাহলে সবাই একটু নোট করে নেন। সি প্রোগ্রামে অ্যালগরিদম ফ্লোচার্টে স্টার গুণের কাজ করে, স্টার হচ্ছে গুণের কাজ করে, আর পার্সেন্ট হচ্ছে ভাগ শেষের কাজ করে। লিখে রাখেন, স্টার হচ্ছে গুণের কাজ করে, পার্সেন্ট হচ্ছে ভাগ শেষের কাজ করে। এই যে পার্সেন্ট, এটা দিয়ে এই ভাগ শেষের কাজ করে যে, এটা দিয়ে আপনাদের অনেকগুলা পরীক্ষায় প্রশ্ন আসবে। বুঝা গেল? অনেকগুলা, আমাদের অনেকগুলা প্রশ্ন আসে এটা দিয়ে, অর্থাৎ আমাদের সি প্রোগ্রামের মধ্যে। আমরা এটার কোশ্চেন গুলা সলভ করবো, আমাদের সব পড়া শেষ হয়ে গেলে এরপর আমরা এমসিকিউ সলভ করবো। এই পার্সেন্ট থেকে আসবে আমাদের। তাহলে এখন সবাই লিখে রাখেন যে স্টার, সি প্রোগ্রামে স্টার, স্টার কিসের কাজ করে? গুণের কাজ করে। আর এই পার্সেন্ট কিসের কাজ করে? ভাগ শেষের কাজ করে। কিসের কাজ করে? ভাগ শেষের কাজ করে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমাদের এই যে পাই আর স্কোয়ার, এটাকে কি লেখা যায়? পাই ইন্টু পায়ের মানটা কত আমরা জানি, 3.1416 আমরা পড়ছি, ইন্টু আর ইন্টু আর, আর ইন্টু আর। তাহলে শেষ আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। তাহলে আমাদের এই যে আর, এই আর এর মান দুইটাই সেম। তাহলে ইনপুট হিসেবে কার মান নিতে হবে? আর এর মান নিতে হবে। কারণ বৃত্তের ক্ষেত্রফল আমাদের, যদি আমরা আর এর মানটা জানি তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো না, পারবো না? পারবো। কিন্তু এখন পায়ের মানটা নেওয়া লাগবে না, কারণ পায়ের মান সবসময় সেম থাকে। এটা হচ্ছে ধ্রুবক। এটা কি? ধ্রুবক। কারণ আমাদের এই যে পায়ের মান, এটা কোনো সময় চেঞ্জ হয় না, এটা সবসময় সেম থাকে। কিন্তু আর এর মানটা চেঞ্জ হয়। আর হচ্ছে চলক। আমাদের ইনপুট হিসেবে সবসময় চলকের মান নিতে হবে, ধ্রুবকের মান নেওয়া যাবে না। অর্থাৎ যে মানটা চেঞ্জ হয় না সেটা নেওয়া যাবে না। অর্থাৎ
আমরা বৃত্তের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই, সব সময় পায়ের মান এটা দেওয়া লাগবে, শুধু চেঞ্জ হবে কার মান, আর এর মান। তাহলে ইন পরিষেবায় কার মান নিতে হবে, আর এর মান, আর সূত্রে সবসময় পায়ের মানটা থাকবেই। তাহলে কি বললাম, আমাদের ইন পরিষেবা কি পায় আর দুইটা হবে নাকি শুধু একজন হবে? একজন হবে, সেহেতু কি হবে, আর হবে, কারণ আর এর মান হচ্ছে চলক। কথা বুঝতে পারছি? তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যে ইন পরিষেবা সবসময় চলকের মান নিতে হবে, ধ্রুবকের মান নেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন কি পারি নাই? তাহলে আমাদের ইন পরিষেবায় কার মান নেবেন, আর এর মান। ইনপুট হিসেবে কার মান হবে, আর এর মান। তাহলে ইনপুট হিসেবে আর এর মান নেই, ইনপুট হিসেবে আর এর মান গ্রহণ করি, ইনপুট হিসেবে আর এর মান গ্রহণ করি, অথবা ইনপুট হিসেবে আর এর মান নেই। আর যারা আমাদের অনেকে খালি ইংরেজি ইংরেজি বলতেছে, দেখো ইংরেজিতে লেখলে জিনিসটা কি হবে, আমি এটাকে আজকে এখন ইংলিশ লিখে দেখাচ্ছি। এটাকে পাশাপাশি ইংরেজিতে দেখো, আমি এই পুরো প্রোগ্রামটাকে এখন ইংরেজিতে লিখতেছি। ইংরেজিতে লিখলে কি হবে, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, স্টার্ট। ইংরেজিতে লেখলে আরো সহজ, কিন্তু আপনি যখন পরীক্ষার মধ্যে আসবেন, পরীক্ষার সময় কিন্তু আপনার ঠিকই কি করতে হবে, মানে আপনার প্রশ্নটা বাংলায় আসবে। এটার জন্য বাংলায় আপনাদেরকে শেখানো হচ্ছে, যাতে আপনি প্রশ্ন আসলে ইজিলি ধরতে পারেন। এগুলো তো সহজ। ধাপ দুই, ধাপ দুই কি ইনপুট, তাহলে ইনপুট আর, তাহলে জাস্ট খালি কি লিখবো, ইনপুট আর, শেষ। এরপরে স্টেপ থ্রি, স্টেপ থ্রি, স্টেপ থ্রিটা কি, আমাদের ইনপুট আর নিছি, তাহলে এখন ভিত্তি ক্ষেত্র নির্ণয় করা যাবে নাকি যাবে না, যাবে। ভিত্তি ক্ষেত্রের সূত্র কি, এরিয়া। তাহলে এরিয়া সমান সমান পাই আর স্কয়ার, শেষ। এরপরে কার মানটা ফলাফল, এরিয়ার মানটাই ফলাফল। ধাপ চার, প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া। আর ধাপ পাঁচ, সবার লাস্টের ধাপটা কি, ইন্ট, শেষ। এটা ইংলিশে পুরো এইভাবে আসবে, শেষ। অনেকে তো ইংরেজি চাচ্ছেন, কিন্তু আপনার পরীক্ষার হলে প্রশ্ন যে আসে এইভাবে আসবে, আপনার প্রশ্ন বাংলায় দিবে। বাংলায় আরো অনেকভাবে প্রশ্ন হয়, আপনারা যদি কোশ্চেন সলভ করেন তাহলে দেখতে পারবেন। হয়তো অনেকে অনেক জায়গা থেকে দেখেন, বা অনেকেই সহজের জন্য এটা শিখে ফেলেন, পরে এখন বাংলায় যে প্রশ্ন আসে এটা আর ধরতে পারি না। কোশ্চেন সলভ করতে দেন, পঞ্চম অধ্যায়ের শেষে যে বিগত সালে যে বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে, একটু সলভ করেন, দেখেন কিভাবে আসছে। কথা বুঝতে পারছি? যে এভাবে লেখা সহজ, এটা তো আমিও জানি। ঠিক আছে? কিন্তু কেন এটা শিখাচ্ছি, এটার কারণ হচ্ছে ওই একটাই। যে আপনার পরীক্ষায় প্রশ্নটা আসে বাংলায়, এটাই, আর কিছু না। এরপরে আসো। এরপরে তাহলে আমরা এরপরটা দেখি। তাহলে দেখো, আমাদের বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি বলেন? এরিয়া সমান সমান পাই আর স্কয়ার। তাহলে কি হবে বলো? এরিয়া সমান সমান পাই আর ইন্টু আর, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করি। পরে কি, এরিয়ার মান প্রদর্শন করি। ধাপ 5 কি, শেষ। ধাপ 5 কি, শেষ। বলো তো বৃত্তের ক্ষেত্রফলের এই অ্যালগরিদমটা কি বুঝতে পারছেন কি পারি নাই? এখন এটার ফ্লোচার্টটা একদম ইজি, ফ্লোচার্ট একদম ইজি না? কি হবে বলো? শুরু করার জন্য কোন চিত্র, শুরু করার জন্য কোন চিত্র, ডিম। নাও শুরু, ডিম। এরপরে ইনপুট আর এর মান, ইনপুটের জন্য কোন চিত্র, সামান্তরিক। নেও সামান্তরিক, সামান্তরিক। হ্যাঁ, তাহলে ধাপ 3 কি, এরিয়া এর মান, এরিয়া কি প্রসেসিং না, প্রসেসিং এর জন্য কোন চিত্র, আয়ত, জি আয়ত নেন, এই আয়ত। এরপরে ধাপ 4 কি, এরিয়ার মান প্রদর্শন করি। ফলাফল কার মান, ফলাফল এরিয়া এর মান, ফলাফল। তাহলে প্রিন্ট এরিয়া, অর্থাৎ সামান্তরিক। তো লাস্টের ধাপটা কি, শেষ। আবার এই নাও ডিম। বলেন তো বৃত্তের ক্ষেত্রফল বুঝতে পারছি নাকি পারি নাই? বৃত্তের ক্ষেত্রফল বুঝতে পারছি নাকি পারি নাই? গুড। অনেকে বলছে ভাই আপনি বাংলায় পড়ান, ভাইয়া যেভাবে পড়ালে ভালো সেভাবে পড়ান। গুড। আপনাদের আপনারা যেভাবে চাইবেন সেভাবে শেখানো যাবে, বুঝতে পারছি। কারণ আমাদের এখন আমরা শুনেন, আমি বলি, হ্যাঁ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি, পরীক্ষা ভালো করা। শুধু আমাদের পড়লেই হবে না, এটার পরে আমাদের কোশ্চেনও সলভ করতে হবে। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে যে বোর্ড পরীক্ষায় যতগুলো প্রশ্ন আছে সব সলভ করা লাগবে, তাহলে আপনি পারফেক্ট। এরপরে আপনি পরীক্ষার হলে বসলে আপনি সব পারবেন। আপনি যদি আপনার পরীক্ষার হলে বসার পরে যে আপনি নাই পারি, মানে আপনারে, মানে আমি ইজি করে খালি বলে দিলাম, হ্যাঁ, কিন্তু আপনি পরীক্ষা হলে যে একটা করতে পারলেন না, তাহলে তো হবে না। আপনি দেখেন যে আপনি কোশ্চেনগুলো সলভ করতে পারেন কিনা, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসছে সেটা তো দেখতে হবে, তাই না? আর এটার জন্য রেগুলার ক্লাস করলেই হবে ইনশাল্লাহ। আমরা আমরা এই সবগুলো তো পড়বোই, পড়ার পরে আমরা কি করব বলেন, আমরা হচ্ছে এই অধ্যায়ে লাস্টে যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো সলভ করব। তাহলে আমাদের পঞ্চম অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার? এই যদি সবাই এটা বুঝে থাকেন তাহলে লেখেন এরিয়া ডান। যদি এটা সবাই বুঝেন লেখেন
এরিয়া ডান। এটা যদি সবাই বুঝে থাকে তাহলে একটু কমেন্ট করো এরিয়া ডান, তাহলে হবে। তাহলে আমরা পরেরটাতে চলে যাব। সবাই লেখেন এরিয়া ডান। অনেকে লিখছে এলাকা ডান। আচ্ছা এলাকা ডান। ওকে, এটা কে? লিমন অনলাইন শপ। আল্লাহ। আচ্ছা, আরেকজনে আপনারা ই করেন না। অনেকে আরেকজনে বলছেন যে বাংলা ইংরেজি দুইটা ভালো হবে। জি, সমস্যা নাই, ইংরেজিটাও দেখাই দেবো পাশাপাশি, সমস্যা নাই তো, একদম ইজি। দুইটাই শিখাই দেবো, সমস্যা নেই। বলেন আপনারা বুঝতে পারছেন কিনা? এই সবাই বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা শেষ। এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমি সূত্রটা বলে দেব। জাস্ট 3 মিনিট সময় দেবো, আপনারা অ্যালগরিদম প্রসেসটা করবেন। এরপর আমি এখানে দেখাই দেবো, দেখবো আপনারা পারেন কিনা। সবাই লেখেন ত্রিভুজের ক্ষেত্রফলের অ্যালগরিদম ফ্লোচার্ট। ত্রিভুজের ক্ষেত্রফলের অ্যালগরিদম ফ্লোচার্ট। ত্রিভুজের ক্ষেত্রফলের অ্যালগরিদম ফ্লোচার্ট। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখো। আমরা এই দেখেন, আমি যা সূত্রটা লিখে দিচ্ছি, আপনারা নিজেরা করবেন 2 মিনিট সময়। আপনি যাদের সামনে খাতা আছে তারা নিজেরা 2 মিনিটের মধ্যে করে ফেলেন। এরপর আমি এটা দেখাই দিব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল দুই ভাবে করা যায়। আমরা প্রথমে ভূমি আর উচ্চতা করব, এরপরে হচ্ছে আমরা তিনটা বাহুরটা শিখবো। এখন ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া। ক্ষেত্রফল ইংরেজিতে কি? এরিয়া। এরিয়া সমান সমান কি? হাফ ইন্টু বি ইন্টু এইচ। বি ইন্টু এইচ মানে কি? বিতে হচ্ছে ভূমি, বিতে কি? ভূমি। আর এইচ থেকে উচ্চতা, এইচ থেকে উচ্চতা। তাহলে এরিয়া সমান সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ। অর্থাৎ আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে আমাদের মেইন সূত্রটা কি? এরিয়া সমান সমান হাফ ইন্টু এ ইন্টু বিউ লেখা যায়। ধরেন এর আপনি কি ধরলেন? ভূমি ধরলেন, আর বি রে উচ্চতা ধরলেন, তাহলে হবে। হ্যাঁ, অথবা আপনি ভূমিরে বি ধরছেন, উচ্চতার এইচ ধরছেন, তাও হবে। আমি সূত্রটা লিখে দিছি। আপনি এটা অ্যালগরিদম প্রচার করেন। 1 মিনিট 2 মিনিট সময় দিলাম। 2 মিনিট সময় লিখেন। 2 মিনিট সময় দিলাম, লেখেন। আচ্ছা, যাই হোক, অনেকে বলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, ক্লাস ভালো লাগতেছে। ধন্যবাদ। আপনারা রেগুলার আসবেন ইনশাল্লাহ, আপনাদেরকে পঞ্চম অধ্যায় একদম সুন্দর করে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? এবং ক্লাসগুলো শেষ করার পরে এবার আমরা কোশ্চেনও সলভ করে দিব। ঠিক আছে? এটা আপনাদের সাথে আমার কমিটমেন্ট রইলো যে আমি আপনাদেরকে কি করে দেবো? কোশ্চেনও সলভ করে দিব। ঠিক আছে? আমরা পঞ্চম অধ্যায়ের কোশ্চেন গুলো সলভ করব। বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করব। সবাই ত্রিভুজের ক্ষেত্রফলটা নিজেরা করেন। ত্রিভুজের ক্ষেত্রফলটা নিজেরা করেন। সবাই নিজেরা করেন। দেখো, আচ্ছা, অনেকে করতেছেন, আমি এখন তাহলে কি আমি এটা করে দেব?
আচ্ছা, এটা তাহলে আমরা করি, দেখো। ওকে, তাহলে আমরা এটা ত্রিভুজের ক্ষেত্রফল এর অ্যালগরিদম ফ্লোচার্ট, দেখো। এই আপনারা কি এটা করতে পারছেন? ডান ডান, জি, ওকে, করে ফেলছি। তাহলে আমরা এখন দেখাই ত্রিভুজের ক্ষেত্রফলের অ্যালগরিদমটা কি হবে। ধাপ এক কি শুরু, ধাপ এক কি শুরু, এরপরে ধাপ দুই কি ইনপুট হিসেবে কি বি এর মান গ্রহণ করি, ধাপ তিন কি এরিয়া সমান সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। সবার লাস্টের ধাপটা কি, ধাপ চার এরিয়া এর মান প্রদর্শন করি। এরপরে ধাপ পাঁচ কি শেষ করি, ধাপ পাঁচটা কি শেষ করি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এই যে অ্যালগরিদম যেটা আছে, এটারই এখন আমরা এটা ফ্লোচার্টটা করবো। তাহলে শুরুর জন্য কোন চিত্র, উপবৃত্ত, কোন চিত্র, উপবৃত্ত। এরপরে ধাপ দুই ইনপুট হিসেবে বিএস এর মান গ্রহণ করি, এটার জন্য কোন চিত্র বলো, সামান্তরিক, কোন চিত্র, সামান্তরিক। এরিয়া সমান সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, এটার জন্য কোন চিত্র, প্রসেসিং, অর্থাৎ কি আয়ত, এই যে নেওয়া আয়ত। এরপরে ধাপ চার এরিয়া এর মান প্রদর্শন করি, এটার জন্য কোন চিত্র, ফলাফলের জন্য প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া, নাও প্রিন্ট এরিয়া। আর ধাপ পাঁচটা কি শেষ, ধাপ পাঁচ কি শেষ, শেষ মানে কি ইঞ্চ। এখন এটাকে যদি আপনারা ইংরেজিতে করেন, যারা ইংলিশে চান, দেখো, তাহলে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান ধাপ এক, এটা ধাপ একটা কি শুরু, তাহলে কি লিখবা, স্টার্ট। হ্যাঁ, স্টেপ টু, ধাপ দুইটা কি আছে, ইনপুট কি বিএইচ, তাহলে কি হবে বলো, ইনপুট বিএইচ, তাহলে কি নিবা, ইনপুট বিএইচ, আর কিছু নেওয়া লাগবে না। ধাপ তিন আমরা ফলাফল, প্রসেসিং, প্রসেসিং এর জন্য কোন চিত্র বলো, প্রসেসিং এর জন্য চিত্র হচ্ছে আমাদের কি আয়ত। আর আমরা প্রসেসিং যা লিখবো, এটা লেখার জন্য কি আমাদের পুরোটা লেখা দরকার আছে ইংলিশে লেখলে না, জাস্ট খালি এটা লিখলে হবে, এরিয়া সমান সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ। আর ধাপ চাইরে কি, ধাপ চাইরে হচ্ছে কি প্রিন্ট, কার মানটাকে প্রিন্ট করবেন, এরিয়ার মান, প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া। ধাপ পাঁচে কি ইন্ট, শেষ। এইটা হচ্ছে ইংলিশে, ইংলিশে লিখলে আরো সহজ, তবে অনেক সময় অনেক স্যারেরা ইংলিশে এটাকে লেখা অ্যাকসেপ্ট করে না, এর জন্য জাস্ট লিখি না, তবে লিখলেও সমস্যা নাই। আলহামদুলিল্লাহ হয়েছে, সামুদ্রিক উপবৃত্ত, গুড। আচ্ছা, যাই হোক, আমরা সবাই বুঝতে পারছি। ওকে, যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, আমরা হচ্ছে আজকের ক্লাসে তাহলে কি কি শিখলাম, দেখো আজকের ক্লাসে আমরা কি কি শিখছি। এক নম্বরে দেখো কি শিখছি, তিনটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল শিখছি। হ্যাঁ, এরপরে তিনটি সংখ্যার গড় শিখছি। পরে দুটি সংখ্যার মধ্যে বিয়োগফল শিখছি। পরে চার নাম্বারে কি শিখলাম, বৃত্তের ক্ষেত্রফল শিখছি। হ্যাঁ, এরপরে কি শিখলাম, হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল শিখছি। আমাদের আজকের ক্লাসে আমরা 5টা প্রোগ্রাম শেষ করে ফেলছি। আজকের ক্লাসে আমরা 5টা প্রোগ্রাম শেষ করে ফেলছি। আপনাদের কাজ হচ্ছে, আমরা যে 5টা প্রোগ্রাম আজকে আমরা শেষ করছি, এই 5টা প্রোগ্রামের, হ্যাঁ, আপনি জাস্ট এইগুলোর অ্যালগরিদম ফ্লোচার্টটা লিখে জাস্ট খালি গ্রুপে কি করবেন, পোস্ট করবেন। ঠিক আছে, আপনাদের এটা হোমওয়ার্ক। এর দেখেন আরেকটা জিনিস আছে, আমাদের এই যে অ্যালগরিদম ফ্লোচার্ট, এখন থেকে যারা প্রথম থেকে এগুলো পড়তেছেন, ক্লাসগুলো করতেছেন, তারা পরে ক্লাসগুলোতে ইজিলি বুঝবেন। আর যারা এই ক্লাসগুলো প্রথম ক্লাসগুলো করবে না, অর্থাৎ আপনি যদি সেকেন্ড ক্লাস করতে যান, তাহলে আপনাকে ফার্স্ট ক্লাস করে আসতে হবে, মাস্ট। অর্থাৎ আপনাকে সেকেন্ড ক্লাস করতে গেলে ফার্স্ট ক্লাস যে না করবে সে সেকেন্ড ক্লাস বুঝবে না। আপনাকে প্রথম ক্লাসটা করে এরপর সেকেন্ড ক্লাস আসতে হবে। ঠিক আছে, এর জন্য ক্লাসটা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় ক্লাসটা যেটা করবো, আমরা ইজিলি বুঝতে পারবো। কথা বুঝতে পারছি? আমাদের এই 5টা প্রোগ্রাম যে লিখলাম আমরা, হ্যাঁ, তিনটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল, এরপরে কি তিনটি সংখ্যার গড়, এরপরে কি বিয়োগফল, এরপরে কি আছে বিয়োগফল। এগুলো হচ্ছে হোমওয়ার্ক, যে কয়টা করাইলাম এটাই হোমওয়ার্ক। জাস্ট আপনি এটা খেলে জাস্ট আপনি আজকে প্রথম থেকে ক্লাসটা করছি, এটা লিখে আপনি গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আমাদের পরের ক্লাসে অবশ্যই সবাই আসবো, আর হচ্ছে সবাই যতটুকু করছে এটুকু বাসায় একটু রিভাইজ করবো। ঠিক আছে, কাজ দিছি ভাইয়া, কাজ দিছি। কাজটা হচ্ছে ওইটাই, এই যে 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 কয়টা করলাম এটা আপনারা হচ্ছে গ্রুপে পোস্ট করবেন সবাই লিখা। এই যে কয়টা আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট যে কয়টা করাইছি সবগুলো আমরা গ্রুপে পোস্ট করব। ঠিক আছে, সবাই গ্রুপে পোস্ট করব। ঠিক আছে।
ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে।